দেখেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে আদর্শের কথা বললেন, এই রাজনৈতিক আদর্শ নেই বললেই চলে। জনগণ কোন রাজব্যবস্থায়, দেশের খালেদা জিয়া থাকা অবস্থায় তখন তিনি একটা কথা বলেছিল যে বিএনপি যাতে কখনো ছাত্র দলের যে প্রোগ্রাম গুলো আছে সেগুলোতে যাতে টোকাই বা বস্তি থেকে ছেলেপান নিয়ে না আসে। সে সে হচ্ছে কোয়ালিটি চায় না, সে কোয়ান্টিটি চায়। তো আমরা ওই জায়গা থেকে, এই জায়গাগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি না। আমরা হচ্ছে ওই কোয়ালিটি বা আমাদের হচ্ছে কোয়ান্টিটি লাগবে। আমরা 500 মানুষ দেখাবো, তার আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সকলকে ব্রেকিং নিউজ বাংলা 24 এর আজকের 10 মিনিটের আড্ডাতে। আজকে আমাদের সাথে আসে বিশিষ্ট রাজনৈতিক অ্যানালাইসিস এবং রাজনৈতিক অ্যাক্টিভিস্ট আলামিন ইসলাম। আজকে তার সাথে আমরা আড্ডা দিব এবং জানবো তার ব্যক্তিগত এবং রাজনৈতিক অনেক বিষয় সম্পর্কে। চলুন শুরু করি আমাদের 10 মিনিটের আড্ডা। 10 মিনিটের আড্ডাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তাইলে আমরা আমাদের প্রোগ্রামটা কি শুরু করবো? জুলাই গণ অভ্যুত্থান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মিরপুর, চাঁদাবাজি, কোরামবাজি, ভাই ব্রাদার কোরাম, অনেক কিছুই দেখলাম। এখন আমরা আপনার কাছে জানতে চাবো, আসলে এত কিছুর মাঝেও আপনি যে রাজনৈতিক একজন অ্যানালাইসিস এবং অ্যাক্টিভিস্ট হয়ে কাজ করতেছেন, কিভাবে করতেছেন, এবং আমাদের দর্শকদের অনেক অজানা কথা আছে যেগুলো আজকে আমরা আপনার মুখ থেকে জানবো। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা আপনার কাছে থাকবে আজকে, বর্তমানে রাজনীতিতে সবচেয়ে বড় মিথ্যাটা কোথায় বলে আপনি মনে করেন? বর্তমানে রাজনীতিতে সব থেকে বড় মিথ্যা হচ্ছে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমানকে আপনি দেখবেন শুধুমাত্র সংসদে টেবিল চাপটাতে, আর হচ্ছে সে মূলত তার আসলে আর কোনো কাজ নেই। সে সংসদে ছিল টেবিল চাপটাবে, আর তার হয়ে কথা বলবে আমাদের শিলং এর যে গুম হওয়া যে ব্যক্তি, আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যে কিনা বলে গুম, কিন্তু সে 3 স্টার হোটেলে তার পুরো 17 বছর সে কাটিয়েছে। তো এখানে আপনি তারেক রহমানকে কোনো ভূমিকায় দেখবেন না। এমনকি তার যে স্ক্রিপ্ট গুলা লেখা হয়, যে স্ক্রিপ্ট গুলার মধ্যে 1976, 1979 এইগুলো সবকিছু ভুল করে। আমার যতটুকু মনে হয় তারেক রহমানের যে পিআর টিম আছে, এই পিআর টিমের মধ্যে সবগুলা জামাত শিবির। বাংলাদেশের রাজনীতিতে আসল সমস্যা নেতা না সিস্টেমে? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার সিস্টেমের মাধ্যমেই কোন একটা জিনিস তৈরি হয়। আপনি কোন একটা জিনিস তৈরি করতে গেলেও সেক্ষেত্রে আপনাকে হচ্ছে সিস্টেমের মধ্যে দিয়েই যেতে হবে। অতএব আপনার যে নেতা পরের বিষয়, আগে যদি আপনার সিস্টেম ঠিক করতে পারেন, সিস্টেম ঠিক থাকলে নেতা এমনিতেই ঠিক হয়ে যাবে। অতএব বর্তমানে বাংলাদেশে যেমন ওসমান হাদি বলে গেছেন যে বর্তমানে আমাদের সিস্টেমটা আছে, এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আর ওসমান হাদির মেইন টার্গেটটাই ছিল যে টোটাল সিস্টেমটা চেঞ্জ করে। এই সিস্টেমটা চেঞ্জ করতে যেই মূলত ওসমান হাদি হয়তোবা হত্যার শিকার। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল, প্রত্যেকটা দলের একটা নীতিগত আদর্শ থাকে। যেমন বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যা বর্তমানে নিষিদ্ধ দল, সেই দলেরও একটা আদর্শ ছিল, সেটা 71 কেন্দ্রিক এবং মুজিব কেন্দ্রিক আদর্শ বিশ্বাসী ছিল। বর্তমানে বাংলাদেশের দল বিএনপি, তারা জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাসী। ঠিক তেমনি বাংলাদেশের যে দলগুলো আছে তাদের একটা রাজনৈতিক আদর্শ আছে। কিন্তু আপনি কি মনে করেন এখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তাদের রাজনৈতিক আদর্শকে হারিয়ে ফেলেছে? তারা ভিন্ন একটা আদর্শে রাজনীতি করার চেষ্টা করছে? দেখেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে আদর্শের কথা বললেন, এই রাজনৈতিক আদর্শ নেই বললেই চলে। জনগণ কোনো রাজনীতিবিদকে বিশ্বাস করে না। কেন করে না? এখানে আপনি যদি দেখতে যান, আপনার গত 17 বছরে যারা নির্যাতিত, নিপীড়িত, এমনকি যারা রাজপথে সংগ্রাম করে গেছে, তারা কিন্তু কোথাও নেই। তারা আজকে উপেক্ষিত, তারা আজকে বঞ্চিত। সো আপনি যদি আদর্শের কথা চিন্তা করেন, সে আদর্শের মধ্যে আসলে বলতে গেলে আলটিমেটলি আহ দলের মানে বর্তমানে রাজনৈতিক দলগুলো আছে তারা নেই বললেই চলে। এটা আপনার কাছে কেন মনে হলো? এটা মনে হওয়ার আপনি দেখতে পাবেন যে গত 17 বছর যারা ছিল, বিএনপির কথা যদি আমি বলি, গত 17 বছর যাবৎ যারা নির্যাতিত, নিপীড়িত, তারা দলের কোনো জায়গায় নেই, ভালো কোনো পজিশনে নেই। কিন্তু আপনি মানে সব থেকে চাক্ষুষ একটা উদাহরণ দেখেন। এই যে শিলং এ যখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন শিলং এ ছিল, সে শিলং এ থাকা অবস্থায় এই যে আমাদের যে বিএনপির যে কেন্দ্রীয় কমিটি ছিল, সেই কেন্দ্রীয় কমিটিতে সে জায়গা পেয়েছে শিলং এ থাকা অবস্থায়। অতএব এখানে 17 বছর যাবৎ নেতা কর্মীরা এখানে ঘরে থাকতে পারতেছে না, ফ্যামিলির সাথে সময় কাটাইতে পারতেছে না। কিন্তু সেই 17 বছরে দেখেন আপনি, সালাউদ্দিন আহমেদ শিলং এ থেকে ইন্ডিয়াকে হাতে নিয়ে
সে বিএনপির মতো দলের একটা কেন্দ্র কমিটিতে সে জায়গা করে নেয়, অথচ সে কিন্তু তখনও ভারতে অবস্থান করছে। কিন্তু তার দাবি তো তিনি গুম হয়েছিল। আচ্ছা, আপনি গুম কোনটাকে বলবেন? বাংলাদেশে এই যেমন ব্যারিস্টার আরমান 8 বছরের মতো গুম হয়েছিল, আয়নাঘরে ছিল, আপনি এইটাকে গুম বলবেন? নাকি চিরেস্টা হোটেলে জীবনযাপন কাটাচ্ছে, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দেখা করতেছে, বিএনপির নেতাকর্মীরা, একজন বিএনপির নেতা। না না, যদি সে 3 স্টারেই থাকতো, 3 স্টারেই যদি থাকতো, তাইলে তো তাকে এত বড় একটা পজিশন আইনা বসাইতো না বিএনপি। এই যে আপনার এই যে কথাটা, এই যে যখন খালেদা জিয়া, খালেদা জিয়া বাংলাদেশের আপসহীন দেশনেত্রী, যখন খালেদা জিয়া অসুস্থ, তখন তারেক রহমানকে দেশে আসার কথা বলা হয়েছিল, তখন সে বলেছিল তারেক রহমান যে দেশে আসা আমার উপর নির্ভর করে না। অথচ আপনি দেখেন নির্বাচনের আগে ঠিকই সে দেশে এসেছে। কিভাবে? আপনার ওই যে ইন্ডিয়ার যে বিষয়টা আছে, ইন্ডিয়ার বিষয়টা টোটালি ওখানে তারা হচ্ছে আবার হয়তো বা কোনো একটা লিখিত বা কোনো একটা ইসের মাধ্যমে সে বাংলাদেশে প্রবেশ করছে। আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল তাদেরকে প্রত্যেককেই মুক্ত করে দিচ্ছে। কেন মুক্ত করে দিচ্ছে? আপনি ওই ইন্ডিয়ার আধিপত্য থেকে এখন পর্যন্ত বের হইতে পারেন। আমার মা মারা যাচ্ছে, সেইটার থেকে আমার অন্য কোনো কিছু ইম্পর্টেন্ট না। যেখানে আমার মা মারা যাচ্ছে, আমি জানি যে আমার মা বাঁচবে না, তাকে ইমার্জেন্সি জানানো হয়েছে যে আপনি বাংলাদেশে আসেন, তখন সে লাইভে এসে বলল যে আমি বাংলাদেশে যাওয়া আমার উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? সেটা হয়তো জনগণকে বুঝাইছে। কোন জনগণকে বোঝাইছে? আপনি কোন জনগণকে বুঝাবেন? যাদেরকে নিয়ে আপনি রাজনীতি করবেন, যারা আপনার দলের নেতা কর্মী, যাদেরকে নিয়ে আপনার ভবিষ্যৎ। আপনি তো বলেন সবার আগে বাংলাদেশ, তো সবার আগে যদি বাংলাদেশ হয়, সেখানে বাংলাদেশ মা রেখে আপনি কিভাবে ওখানে আপনি বলেন যে দেশে যাওয়া আমার উপর নির্ভর করে না? আন্দোলন গেল, দেশ স্বাধীন হইল। এখন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটা বিষয় দাঁড়াইছে কি, তরুণরা রাজনীতি করবে প্রবীণদের পিছনে, ওই প্রবীণরা গাড়িতে করে ঘুরে বেড়াবে, তরুণরা তাদের পিছনে দৌড়াবে, তাদের পিছনে দৌড়ে দৌড়ে পদের জন্য রাজনীতি করবে। আসলে এই বিষয়টা নিয়ে আমার একটা কোয়েশ্চেন ছিল, এবং আমার না শুধু, আমার দর্শকদেরও সেম কোয়েশ্চেনটা আসলে ছিল। তরুণদের রাজনীতিতে আসা কি সত্যি সম্ভব? না শুধু ওই দৌড়ানিতেই থাকবে, না শুধু এটা কথার কথাই থাকবে? দেখেন, 24শে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সুস্থ, সুন্দর এবং ট্রান্সপারেন্ট একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য বর্তমান যে আমাদের তরুণ প্রজন্ম আছে, তাদেরকে অবশ্যই রাজনীতিতে আসা উচিত। এবং আপনি যদি চিন্তা করেন যে এখন থেকে 20 বছর বা 30 বছর আগে যে ম্যান্ডেট বা যে রাজনীতিবিদরা যারা ছিলেন, তাদের সাথে যদি বর্তমান সময়ের রাজনীতিবিদ বা তরুণ প্রজন্মের তুলনা করেন, সেখানে দেখবেন সম্পূর্ণ বিশাল বড় একটা ফারাক আছে। যেমন আপনি একটা কথা জানতেছেন, জেনজি যারা, এরপর আমাদের আলফা জেনারেশন, তো জেনজি যারা, তারা কিন্তু সারাদিন আপনার রাজপথে আন্দোলন করেছে 24শে গণঅভ্যুত্থানে, কিন্তু রাতের বেলা আবার না ঘুমায়া, রাতের বেলা আবার শেখ হাসিনাকে নিয়ে ঠিকই আবার পোস্ট, কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানে প্রত্যেকটা একজন সাংবাদিক। অথবা ট্রান্সপারেন্ট এবং তাদের মধ্যে যে স্নেহটা আছে, এইটা প্রকাশ করার জন্য হলেও তরুণরা অবশ্যই রাজনীতি আসবে এবং আসতেছে বর্তমানে। ভাই বাংলাদেশের জেনজি যারা আছে তারাও আন্দোলন করেছে, তারাও গণ অভ্যুত্থান ঘটাইছে, ঠিক তেমনই ভাবে নেপালের জেনজিও কিন্তু আন্দোলন করছে, গণ অভ্যুত্থান ঘটাইছে। এখানে কোয়েশ্চেন হলো, নেপালের জেনজিরা কেন ক্ষমতায় আসলো, বাংলাদেশের জেনজিরা কেন ক্ষমতায় আসতে পারলো না? এবং পাশাপাশি আমার আরেকটা কোয়েশ্চেন, নেপালের জেনজি ক্ষমতায় আসার পরে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করেছে, কেন বাংলাদেশের ছাত্র রাজনীতি এখনো চলতেছে? প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এখনো ছাত্র রাজনীতি চলতেছে, যেখানে নেপালে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা, বাংলাদেশের রাজনীতিতে এতগুলো ছাত্রদের এবং জেনজিদের দল তৈরি হলো, প্রত্যেকটা দলই কেন ব্যর্থ প্রমাণিত হইলো, এবং প্রত্যেকটা দলই কেন বিভিন্ন ভাবে বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেল? এই বিষয়ে বলেন। দেখেন, বাংলাদেশের যে জেনজি যারা আছেন তারা ক্ষমতা যেতে পারেনি, কিন্তু নেপালে কিন্তু তারা ক্ষমতায় গিয়েছে, এক একটা বোল্ড ডিসিশন নিচ্ছে। তো আপনি যদি বাংলাদেশের জেনজির কথা চিন্তা করেন, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে যেটা নেপালে নেই, এটা হচ্ছে অন্যতম কারণ। তারপরে যদি আপনি কোরআনবাজির কথা চিন্তা করেন, ভাই ব্রাদার কোরআন যেটা, বা ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিকে টোটালি হচ্ছে আপনার যে ক্ষমতা বা ছাত্র রাজনীতি বা 24শে গণঅভ্যুত্থান যেটা হয়েছে, এটা টোটালি কুক্ষিগত করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ভাই ব্রাদার পুরাণটা সম্পর্কে, আমি একটু এই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় বাইরে আপনার টোটাল ক্ষমতা কিন্তু যেতে দেওয়া হয়নি। এই ভাই ব্রাদার পুরাণটা আপনারা এতজন মিলে কেন ভাঙতে পারলেন না? যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে, সেখানে শুধু পাবলিক, তারপর কুক্ষিগত ভাবে ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতেই কেন ক্ষমতাটা আছে? কেন এখনো প্রাইভেট এই ক্ষমতাটা নিতে পারেনি? এবং পাবলিকের যে আদার যারা আন্দোলন করেছিল সেই জেনজিদের হাতে এই পাওয়ারটা যায়নি? শুধুমাত্র কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে মানুষ নির্ভরশীল? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর কেন নির্ভরশীল, আপনি জানেন যে বাংলাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখান থেকে কিন্তু মূলত আন্দোলনের সূত্রপাত হয়। এমনকি এখানে যে প্রাইভেট
হোল্ডার যারা আছে, প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছে, তাদের এস্টেট নেই বিষয়টা এমন না, তাদের এস্টেট আছে, কিন্তু তারা ওভাবে থাকতে পারেনি। আপনি যখন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করলেন কিংবা হচ্ছে নাগরিক পার্টি গঠন করলেন, তখন দেখা গেল ওখানে যারা হচ্ছে ডিসিশন নিয়েছিল, আমি বলবো এখানে তাদের ভুল সিদ্ধান্ত আছে। তারা টোটালি ঢাকা ইউনিভার্সিটিকে ফলো করে, বা ঢাকা ইউনিভার্সিটি যারা বেশি যারা আছে টোটালি তাদেরকে ওখানে রাখা হয়েছে। তো এটা তাদের অন্যতম একটা ফল্ট ছিল। এখনো ছাত্রদের এখনো প্রবীণ নেতাদের পিছনে, রিক্সার পিছনে দৌড়াদৌড়ি করা লাগবে, প্রবীণ নেতার পা চাইটে রাজনীতি করা লাগবে। কেন এখন পর্যন্ত সেই প্রবীণ নেতা যদি বলে আগে যাইতে আগে যাবে, বামে যাইতে বললে বামে যাবে, 500 টাকার জন্য, সিঙ্গারা সমস্যার জন্য, 7 আপের জন্য প্রবীণ নেতার পিছনে রাজনীতি করবে? কেন সিস্টেম আপনারা চেঞ্জ করতে পারতেছেন? আমাদের যে কনস্টিটিউশন আছে বা আমরা যেভাবে গ্রো আপ করতেছি, এই গ্রো আপের বিষয়গুলো না এখানে সিস্টেমে টোটালি ভুল। আপনি যখন চিন্তা করবেন, বিএনপির কথা চিন্তা করবেন, বিএনপি কি করবে, এই যে আপনার খালেদা জিয়া থাকা অবস্থায়, দেশের খালেদা জিয়া থাকা অবস্থায়, তখন তিনি একটা কথা বলেছিল যে বিএনপি যাতে কখনো ছাত্র দলের যে প্রোগ্রাম গুলো আছে সেগুলোতে যাতে টোকাই বা বস্তি থেকে ছেলেপান নিয়ে না আসে, সে সে হচ্ছে কোয়ালিটি চায় না, সে কোয়ান্টিটি চায়। তো আমরা ওই জায়গা থেকে, এই জায়গাগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি না। আমরা হচ্ছে ওই কোয়ালিটি বা আমাদের হচ্ছে কোয়ান্টিটি লাগবে। আমরা 500 মানুষ দেখাবো, তার মধ্যে 499 জনই অশিক্ষিত, কিন্তু আমরা ওই কোয়ান্টিটি নিয়ে পড়ে আছি, কিন্তু আমরা কোয়ালিটির দিকে ফোকাস দিচ্ছি না। যার কারণে আজকে তারেক রহমান যখন দেশে আসলো, তারেক রহমান দেশে আসার পরে পরিবর্তন আছে, আপনার নেপোটিজম আছে, নেপোটিজম থেকে আপনি বের হইতে পারবেন না। সেকেন্ড হচ্ছে যেটা, তারেক রহমান যাচ্ছে, এই যে শেখ রবিউল আউয়াল আছে, তারপরে হচ্ছে আপনার আবিদ বলেন ঢাকা ইউনিভার্সিটির, পরে ভেতর ভিপি আবিদ, তারপরে হচ্ছে আপনার রাকিব আছেন, তাদেরকে আপনি দেখবেন। আমানুল্লাহ খান আছেন, স্লোগান দেওয়া হয় তারেক রহমানের, ওই যে আমানুল্লাহ আমার, হ্যাঁ তারপর আমানুল্লাহ খান, তারা কিন্তু অনেক নির্যাতিত, তারা কিন্তু বাংলাদেশের নির্যাতিত, এবং এই 16-17 বছর যাবত তারা কিন্তু জেলে ছিল, জেল খেটেছে, তারা কিন্তু আসলেই নির্যাতিত। তারপরে আপনি কি দেখবেন যে তারা হয় গাড়ির সামনে দৌড়চ্ছে না হলে পিছনে দৌড়চ্ছে, আমানুল্লাহ আমান, তারেক রহমানের কামান, এগুলো হচ্ছে স্লোগান। সো আপনি এই রাস্তা থেকে বের হবেন না। না হচ্ছে তো আপনার কোয়ালিটি নেই, আপনি হচ্ছে কোয়ান্টিটি নিয়ে চিন্তিত। কেন তারেক রহমানের কামাল হয়ে রাজনীতি করতে হবে? কেন? এই যে এখানেই কথা, আপনি যে কেন রাজনীতিটা করবেন, এখানে আপনাকে আপনার ওসমান হাদি বলেছিলেন যে আপনার দাসত্ব যদি আপনি বরং করেন, সেখানে কেউ কিছু করতে পারবে না। আপনি নিজ থেকে যখন কোনো কিছু চেষ্টা না করবেন, তখন সেটাকে আপনি হচ্ছে যে ইমপ্রুভ করতে পারবেন না। তো আপনি এখানে দেখেন যে আপনি যদি শুধুমাত্র তাদের গোলামি করে যান, তাদেরকে চেটে যান, আপনি নির্যাতিত, আপনি কেন প্রশ্ন তুলতে পারলেন না? যখন তারেক রহমান আসার পরে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বা গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু প্রপার গুরুত্ব দেওয়া হচ্ছে না, তখন তারা কেন প্রশ্ন তুললো না যে আমি কেন গুরুত্ব পাবো না, আমি তো 17 বছরের নির্যাতিত? আপনি কিন্তু সেই জায়গা থেকে কিন্তু কোশ্চেন করতে পারেননি। কারণ হচ্ছে আপনার হচ্ছে নেতাকে থাকতে হবে। আপনি যদি চান, আপনি দেখবেন যে তারেক রহমান বা হচ্ছে যে নেতা কর্মীগুলো আছে, সিনিয়র নেতা কর্মী আছে, তাদেরকে আপনি যদি চাকতে পারেন, তাহলে বাংলাদেশে আপনি বড় বড় পদ পাচ্ছেন। অথবা আপনি গাড়ির পিছনে দৌড়াবেন না, তো আপনি তো এরিকশন নিয়ে পড়তে পারেন। আমি আরেকটা কথা শেষ করি, আপনি এই যে রাকিব আছেন, আমানুল্লাহ আমান আছেন, তারা ইউনিভার্সিটি থেকে এখন পর্যন্ত বের হইতে পারেন, অথচ তারা কেন বের হইতে পারতেছে না? তারা এখন ইউনিভার্সিটিতে কিভাবে পড়ালেখা করে এবং কেন কিভাবে ছাত্র রাজনীতি করে, যেখানে তাদের 30 থেকে 40 বছর বয়স হয়ে গেছে? আপনি এখন কন্ডিশনের কথা বললেন যে ছাত্র রাজনীতি কারা করবে, শুধুমাত্র যারা রানিং স্টুডেন্ট। তো আপনি যদি 15-16 বছর যাবত আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে থাকেন, অনার্স গ্রাজুয়েশন যদি কমপ্লিট হয়, আমার দাদার বয়সী যদি আপনি যদি হয়ে যান, তারপরে যদি আপনি বলেন যে ছাত্র রাজনীতি করবো, তাহলে এইটা এইখানে এইখানে এই সিস্টেমটা কেন চেঞ্জ হচ্ছে না? কেন মূল দল থেকে বলা হচ্ছে না ছাত্র রাজনীতি কারা করবে, তাদের বয়স সীমা কতটুকু থাকবে, কতটুকু বয়সের পরে তারা যুবতে যাবে, কতটুকু বয়সের পরে তারা মেন দলে যেতে পারবে? তারা কেন মেন দলে যাওয়ার বয়সেও ছাত্র রাজনীতি করতেছে, এই বিষয়ে আমাদের প্রশ্ন আছে। এবং পাশাপাশি আরেকটা বিষয় প্রশ্ন, বর্তমানে যে আমরা তেলের ইস্যুগুলো দেখতেছি, যেখানে সংসদ থেকে বলা হচ্ছে সংসদের তেলের অভাব নাই, বাট বাইরে বাইরে এলে আমি নিজেও আমার বাইক নিয়ে যদি বের হই কখনো, আমার নিজেও 2 থেকে 3 ঘন্টা, এবং এমনও গেছে ঈদের দিন আমার 7 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকা লাগছে, লাইনে দাঁড়ায়ও আমি তেল পাই নাই, এমনও সময় গেছে। আমি আপনাকে তেলের সিন্ডিকেট নিয়ে একটা কথা বলছি। শুরুতে আমি তেলে আসি। আপনার যখন আপনি দেশের মানুষকে সত্যিটা প্রকাশ করবেন, দেশের মানুষকে সত্যিটা বলবেন, তখন দেশের মানুষ আপনাকে সাহায্য করবে। কিন্তু যখন আপনি দেশের মানুষের কাছ থেকে লুকাবেন, দেশের মানুষকে মিথ্যা কথা বলবেন, তখন দেশের মানুষকে আপনাকে, আপনি যে সত্যিটা বলছেন সেটাকেও হচ্ছে তারা মিথ্যা বানায় তারপর প্রচার করবে। এখন এইখানে দেখেন, আপনি কি বললেন যে গতকালকে সংসদে আমাদের জ্বালানি মন্ত্রী বলেছেন যে আগামী 12 বছর গ্যাস নিয়ে চলতে পারে বাংলাদেশ। আপনি তেলের ইস্যুতে আছেন, তেলের ইস্যুতে আমাদের পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, আমাদের কোনো প্রকার কোনো সমস্যা নেই। বাংলাদেশে তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। তো আমার যদি পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকে, তাহলে আমার তেলের দাম কেন বাড়বে? আমাদের আমি একটু শেষ করি।
আপনার যদি পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকে তাহলে আপনার তেলের দাম কেন বাড়বে? তাহলে অবশ্যই এখানে সিন্ডিকেট জড়িত। আর এই যে সরকার যে তেলের দাম বাড়াইলো, তাহলে এই যে সিন্ডিকেট যারা আছে, সিন্ডিকেটের সাথে সরকার নিজে জড়িত। সরকার নিজে যদি জড়িত না থাকে তাহলে তো আপনি তো সরকার জড়িত, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি তো বলতেছেন, আপনি তো সংসদে ফাটাচ্ছেন, গলা ফাটাচ্ছেন যে আমার তেলের কোনো সমস্যা নেই, আমার বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে তেলের মজুদ আছে। কারণ যদি মজুদ থাকে তাহলে আবার আপনি তো বলতেছেন যে আপনার মজুদ আছে, তাহলে আপনি কেন আবার দাম বাড়াবেন? তাহলে অবশ্যই এখানেই তো দেখা যাচ্ছে যে আপনি অবশ্যই তাহলে সিন্ডিকেটের সাথে জড়িত, সিন্ডিকেটের সাথে এক হয়ে তারপরে আপনি এই তারপর আপনাদের যারা ছাত্র জেনজি, আপনি তো এজ এ একজন ছাত্র লিডার, মানে স্টুডেন্ট লিডার আর কি। তো আপনাদের জেনজি এবং স্টুডেন্ট যারা আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান ঘটাইলো এবং বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে রাজনীতি শুরু করলো, তাদের নামে দুর্নীতির কোনো অভাব নাই। তাদের এক একজন এত কোটি টাকা দুর্নীতি করেছে। তো আপনারা যদি দেশ পরিবর্তন করতে আসেন তাহলে আপনারা এত দুর্নীতি কেন করলেন? এবং এই দুর্নীতির হিসাব যখন জনগণ চায়, যেমন কিছুদিন আগেও প্রশ্ন তুলেছে এবং এখনো প্রশ্ন উঠছে, বন্যার টাকার হিসাবটা কোথায়? পাশাপাশি সাধারণ মানুষ যারা আছে, দর্শক যারা আছে, তাদের মনে এই প্রশ্নগুলো থাকে, অমুক এই গাড়িতে চলে, তমুক এই গাড়িতে চলে, অমুক হজ করতে যায়, অমুক সেইটা করে ওইটা করে। তারা এত টাকা কোথা থেকে পাচ্ছে, যেখানে আন্দোলনের আগে কেউ কেউ বাটন ফোন ইউজ করতো। আচ্ছা, এখানে আপনি আসেন। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই জেনজি বলেন, স্টুডেন্ট লিডার যারা আছে, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এটার আপনি কখনোই বিবেচনা করতে হবে না, এটা যার যার যেই দল পছন্দ সে সেই দলে যাবে। এমনকি গণঅভ্যুত্থান তো হচ্ছে কোনো নির্দিষ্ট দল করেনি, তো বাংলাদেশের সাধারণ জনতা থেকে শুরু করে প্রত্যেকটা দলে উইদাউট কিন্তু ক্রেডিট তো নিচ্ছে বিভিন্ন দল, উইদাউট আওয়ামী লীগ, উইদাউট অমুক 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 এটা আমি একটু পরে আসছি। জাতির ইমাম হয়ে গেছে, অমুক আচ্ছা, মাস্টার মাইন্ড হয়ে গেছে। এটা আমি একটু পরে এই আসছি। গণ অভ্যুত্থান কিন্তু কোনো বাংলাদেশকে আপনি যখন রিপ্রেজেন্ট করতে যাবেন, আপনি আপনার মনে আছে না 5ই আগস্টে যখন নাহিদ ইসলামকে সেনাবাহিনী কাঁধে উঠায়, সবার সামনে কাঁধে উঠায় কিন্তু তাকে হচ্ছে ভাষণ দিতে দিয়েছিল, তারেক রহমান কোথায় ছিল? এখন তাকে জাতির নাম বলা হচ্ছে। যদি যদি শুনেন, আমি একটা কথা বলি, আওয়ামী লীগের রাজনীতির সব থেকে বড় ভুল ছিল তারা তাদের মতো করে তাদের যে ইতিহাসটা আছে এটা বিকৃত করছে। এটা ছিল সব থেকে বড় ভুল। আর প্রত্যেকটা রাজনৈতিক দল সেম ভুলটা করে, রাজনীতিটা তাদের ইচ্ছে মতো, রাজনীতির যে ইতিহাসটা আছে ইতিহাসটা তাদের ইচ্ছে মতো ব্যবহার করে, যেটা যতটুকু দরকার ততটুকু নিবে। বর্তমানে যে এই যে সিলম সালাউদ্দিন আছে, যা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে? তার যতটুকু সংবিধানের কনস্টিটিউশনের যতটুকু তার দরকার বা যতটুকু তার ফরে যাবে, যতটুকু সে বেনিফিট হইতে পারবে, তার দলকে বেনিফিট দিতে পারবে, নিজে বেনিফিট দিতে পারবে, সে ততটুকুই আন্দাজ। আদারওয়াইজ এই যতটুকু আছে সংবিধানের এক অক্ষরে তিনি ভুলবেন না, কারণ ওইটা তার বিপরীতে যাচ্ছে। যারা এখনো কোনো কিছু হইলে বলে যে ত্রাণের টাকা, ত্রাণের টাকা, ত্রাণের টাকা কই, ত্রাণের টাকা কই, আর কি অশিক্ষিত মূর্খ। আরেকটি অনলাইন সার্চ দিয়ে দেখতে পারতেছে না, বর্তমানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি কোনো দলের নাম নিয়ে বলতেছি না, বর্তমানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার ত্রাণের টাকা লাগবে, ত্রাণের টাকা লাগবে, ত্রাণের টাকা কই, ত্রাণের টাকা হিসাব দেয়। কারণ সেইটা যদি আপনারা যদি বলেন, আপনারা যদি নব্য ফেসিলিটি উঠতে চান, তাহলে আমি বলবো যে এই যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যথেষ্ট সম্মানীয় একজন ব্যক্তি। আর যে হচ্ছে ওই এতিমখানার যে মামলাটা ছিল, সেই মামলা সেই ওটাকে আদৌ কি আসলে কি তারা এই করেছিল, ওইটারও আমরা হিসাব। আচ্ছা, এইখানে আপনি তো মিরপুরে থাকেন, আপনার রাজনীতি প্রেক্ষাপট সম্পূর্ণ শুরু হয়েছে মিরপুর কেন্দ্রিক, মিরপুর থেকে। আপনার এই মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকাকালীন অবস্থায় অনেকে চাঁদাবাজির সাথে যুক্ত ছিল। এর মধ্যে আমরা অনেকের নাম হাতে গোনা আপনাদেরকে দেখাইতে পারি, যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে কট খাইছে, ছাত্র জনতা হাতে কট খাইছে। তারা সেখান থেকে বের হয়ে আবার কেন আপনি হয়তো এনসিপি রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু একসময় এই সমন্বয়কের সাথে আপনার সম্পর্ক ছিল, আপনি অস্বীকার করতে পারবেন না। এই এনসিপির নেতাকর্মীরা কেন তাদেরকে কাছে ঘেঁষতে দেয়? আমি দেখেছি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব, তার সাথেও এরকম 2-3টা চাঁদাবাজ সবসময় ঘুরে বেড়ায়। আচ্ছা, আপনি 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 দেখেন যে ঘটনাটা ঘটেছিল, আপনি যখন এটা বলেছেন এটা আমার মাথায় আছে। আপনি যে ঘটনাটার কথা বলেছিলেন এটা মিরপুর 1 নম্বর সম্ভবত। মিরপুর 1 নম্বরের পাশাপাশি 1 নম্বর মার্কেট অঞ্চল থেকে শুরু করে এই চাঁদাবাজটা এমন কিছু করে নাই। এমন বলি, আপনি একটা জিনিস দেখবেন, যখন এই জিনিসটা ঘটে বা এই অকারেন্সটা ঘটেছিল, তখন তারা কোনো পোস্টে ছিল কিনা, তাদেরকে নিয়ে যখন তারা পোস্টে ছিল, তখন পোস্টে ছিল। এরকম কথা বলেছেন, পরবর্তীতে কিন্তু সেন্ট্রাল থেকে কিন্তু তাদেরকে বলা হয়েছে এরা আমাদের কেউ না। সেন্ট্রাল থেকে বলার পর হলো এই সেন্ট্রাল থেকে তৈরি করা সদস্য সচিবের সাথে তারা ঘোরাঘুরি করে, ওই সদস্য সচিবের সাথেই তারা কিন্তু রাজনীতি করে। এটা আমার দর্শক কিন্তু জানে। এইটা হচ্ছে বর্তমানে সদস্য সচিব আছেন, তার হয়তো বা চাটাচাটি খুব পছন্দ, এই জন্য হয়তো বা এখনো এই যে সন্ত্রাস যারা আছেন
বা চাঁদাবাজ যারা আছেন তাদেরকে হয়তো বা আর চাটাচাটি পছন্দ হইতেই পারে। এখন তো আমি বলবো আমার এনসিপির কেন্দ্রীয় নেতাদেরও চাটাচাটি পছন্দ, তা নাইলে এই সদস্য সচিবের সাথে ঘেঁষতে দেখতো এই সদস্য সচিবকে কিভাবে অনস্পট তার পোস্টে রাখা হচ্ছে, যেখানে সে এত বড় বড় কেলেঙ্কারি সহ চাঁদাবাজির মামলায় যারা জড়িত তাকে নিয়ে ভেড়ায়, সেই চাঁদাবাজদের নিয়ে সে ঘুরে। আমরা শুধু বিএনপি কে চাঁদাবাজ বলি, কিন্তু এই চাঁদাবাজ গুলো যে এখন এনসিপির নেতাদের সাথে ঘুরে বেড়ায়, এই বিষয়ে আমরা আমাদের মতামত কেন দিচ্ছি না। আচ্ছা, আপনি এনসিপির সেন্ট্রাল থেকে কিন্তু তাদেরকে টোটালি বাদ দেওয়া হয়েছে। এমনকি বলা হয়েছে যে যখন এনসিপির কোনো প্রোগ্রাম থাকবে সেখানে তারা উপস্থিত থাকতে পারবে না, তারা তো সামনে থাকে। তারা সেখানে থাকতে পারবে না। কিন্তু এই যে সদস্য সচিব আছেন, আমি জানি না সে কি চাচ্ছে বা সে কি করতেছে না করতেছে। আমি কিন্তু কোনো রাজনৈতিক হিসেবে কথা বলতেছি না, অরাজনৈতিক হিসেবে আপনার সাথে আমি কথা বলতেছি। যদি এটা তার সাথে থাকে তাহলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আপনার কাছে এখন আমরা জানতে চাচ্ছি মূলত সংবিধান নিয়ে আমরা দেখতেছি বাংলাদেশ জাতীয় সংসদে এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অনেক সমস্যা হচ্ছে, অনেক কাটাকাটি হচ্ছে। এই সংবিধান নিয়ে যে সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, এটার মূল কারণটা কি? আচ্ছা, সংবিধান, আপনি যদি সংবিধানের কথা চিন্তা করেন, 72-এর সংবিধানের কথা বলছেন, যেখানে টোটালি একটা ফ্যাসিস্ট জন্ম দিয়ে গেছে। আপনার লাস্ট, আপনি যদি সম্পূর্ণ সংবিধানেই মানে, আপনার যদি সেই সংবিধানে ধরাই দেন না যে আমার সংবিধানে হাত দেওয়া, যেমন আপনার সংবিধান মানতে হবে, হ্যাঁ আপনি সংবিধান মানেন, পুরোটাই মানেন। যেটা যতটুকু আপনার ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন ততটুকু আপনি মানতেছেন, যতটুকু পাচ্ছেন না ততটুকু মানতেছেন না। বিষয়টা তো এরকম হলে হয়। আপনি সংবিধানের কথা বলতেছেন। তারেক রহমান যখন 25শে ডিসেম্বর না 26শে ডিসেম্বর যখন বাংলাদেশ আসলো, তখন তিনি বাংলাদেশে কোনো নাগরিক না। তিনি বাংলাদেশে ঢুকলো কিভাবে ঢুকলো? তার তো কোনো নাগরিকত্ব নেই। বাংলাদেশের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বাংলাদেশের একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান, সে তো আমি শেষ করি। বাংলাদেশ নির্বাচন কমিশনের সেন্সিটিভ একটা জায়গা, সেখানে আপনি সকল নিয়ম ভেঙে শনিবার দিন, বন্ধের দিন, আপনি কোন সংবিধানের ভিত্তিতে আপনি ওখানে এনআইডি কার্ড করতে দিয়েছিলেন এবং 24 ঘন্টার মধ্যে আপনি এনআইডি কার্ড পেয়েছেন? কোন সংবিধানের ভিত্তিতে আমাকে একটু বলেন। দেশে আসছেন না, আপনি ওখানে বসে ইমোতে বা ভিডিও কলে, হোয়াটসঅ্যাপে, যেভাবেই হোক না কেন, আপনি ওখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ চালাচ্ছেন। আপনার নেতাগণ মেয়েদিকে মারা যাচ্ছে, আপনি ওখানে বসে দেশ চালাচ্ছেন, খুব ভালো কথা, আপনি আসতে পারেন না, সব ঠিক আছে। আপনি আসার পরে আপনার দেশের যে নেতাকর্মী যারা ছিল, আমাদের সময় সীমিত, আমি শেষ করি তারপরে, আমার বাংলাদেশের যে নেতাকর্মী যারা ছিল, যারা গত 17 বছর যাবত নির্যাতিত, তাদেরকে রেখে আপনি জাইমা রহমানকে, আপনার মেয়ে জাইমা রহমানকে আপনি সব জায়গায় সামনে রাখতেছেন। কেন রাখতেছেন এটা আমাকে বলেন, কেন রাখতেছেন? এই যে আপনি বলবেন, দর্শকের উদ্দেশ্যে বলবো, এই যে যারা আমানুল্লাহ খানের কথা বলেন, শেখ রবিউল আলমের কথা বলেন, তারপরে আপনার হচ্ছে রাকিবের কথা বলেন, তারা তো 17 বছর যাবে নিজে যেত। তারা যদি জায়গা না পায়, তারেক রহমানের পাশে জাইমা রহমান কেউ জায়গা পায়, তাহলে আপনি আবার সেই পরিবারগঞ্জে ফিরে যাচ্ছেন, যেটা শেখ হাসিনা করে গেছেন, নেপোজিজমে ফিরে যাচ্ছেন। তাহলে আপনার সেই আগের মতোই আপনি আবার নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতেছেন। কিন্তু সেইখানে জায়গা পাওয়ার কথা ছিল এই যে রাকিবের, তারপর হচ্ছে আমানুল্লাহ মানের, এই লোকগুলো জায়গা পাওয়ার কথা ছিল। জাইমা রহমান যখন 24শে গণঅভ্যুত্থান দেওয়ালে, তখন জাইমা রহমান একজন, আমি একটু চেক করি, জাইমা রহমান তখন একজন ব্যারিস্টার, তখন যে ব্যারিস্টার, রানিং ব্যারিস্টার, সে বাংলাদেশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সে আসার পরে বাংলাদেশের যে স্টুডেন্ট যারা ছিল বা জেনজি যারা ছিল, তাদের পক্ষ হয়ে ভালো একটা অবদান পালন করতে পারতো। কিন্তু সেই জাইমা রহমান কিন্তু বাংলাদেশে আসেন নাই। তাহলে আপনি বা জাইমা রহমানের গত 17 বছরের রাজনীতিতে ভূমিকা, ইসলাম এখন কি ভূমিকা তো নাই, তাহলে আপনি তাকে ফোকাস করতেছেন। আপনি হচ্ছে কেন গত 17 বছর নিজের এদেরকে বাদ দিচ্ছেন? আচ্ছা, এখন আমরা আমাদের প্রোগ্রামটা খুব বেশি লম্বা হয়ে যাবে, আমরা এখন সর্বশেষ শুরু করব। এক কথায় উত্তর, আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করবো, এগুলোর উত্তর আপনাকে এক কথায় দিতে হবে। প্রথম কোয়েশ্চেন, বর্তমান রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা কি? পরিবারতন্ত্র, নেপোলিজম। একজন রাজনীতিবিদের সবচেয়ে জরুরি গুণ কোনটি? ট্রান্সপারেন্সি। ভবিষ্যৎ রাজনীতি আশাবাদী না হতাশাজনক? অবশ্যই আশাবাদ। আমরা সর্বশেষ একটা কোয়েশ্চেন করব, জুলাই গণ অভ্যুত্থানে আপনি অনেক কষ্ট করেছেন, এখন পর্যন্ত আপনি কোন রাজনৈতিক দলের সাথে কেন যুক্ত হচ্ছেন না? এটা আপনি 30 সেকেন্ড উত্তর দেবেন। সর্বশেষ কোয়েশ্চেন, যেটা জনগণের উদ্দেশ্যে। দেখেন, দেশের জন্য কাজ করতে আপনার রাজনৈতিক দল বা জানা দরকার হয় না। সেটা আপনি যেভাবে হোক না কেন, যদি আপনি চান আপনার ইংরেজি থেকেও কাজ করতে পারেন। তবে আমি যে নাই তা, যখন আপনার কোনো অন্যায় অবিচার হবে সেখানে আমি আছি। গণঅভ্যুত্থানে যেরকম সামনেটাইতে ছিলাম বা অংশগ্রহণ করেছি, সেভাবে যদি আবার কোনো গণঅভ্যুত্থান হয়, কেউ যদি নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, অবশ্যই সেখানে আবার দাঁড়াবো, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবো। যখন আবার কথা বলার দরকার হবে তখন অবশ্যই আবার কথা বলবো। কিন্তু ব্যাকিং বসে কাজ করা বা হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা,
কোন রাজনৈতিক দলে আসলে সর্বশেষে আমার যা দর্শক যারা দেখতেছে এবং আপনাদের রাজনৈতিক ভাষায় যে জনগণরা আমার আজকে টক শোটি দেখতেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সবাইকে ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য, ব্রেকিং নিউজ 24 এর সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আবার নতুন কোনো পর্ব নিয়ে আবার দেখা হবে। তবে সর্বশেষে আমরা আলামিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্রেকিং নিউজ বাংলা 24 আসার জন্য, এবং সামনে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ বাংলা 24 এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন।